আমাকে আগে বুঝতে হবে সেটা হলো যে আপনার নিজের পরিবারের দিকে দেখেন। আমি আমার নিজের পরিবার, আমার পরিবার বলতে আমার ভাই বোন, তারপরে যেহেতু এখন একটা পর্যায়ে চলে আসছে স্বাভাবিকভাবে, সে বিয়ে হচ্ছে, তার শ্বশুর বাড়ি, তারপর আমার মামা, আমার মামি, এরকম। মানে আমি যদি খুব বেশি দূরে না যাই, আপনি কিন্তু একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু মনের প্রাণে কিন্তু অনেকেই কিন্তু কমিউনাল। কমিউনাল বলতে যে যে কনসেপ্টটা আপনি বিশ্বাস করেন, আমেরিকাতে কমিউনাল ইজ এ পজিটিভ ওয়ার্ড, কিন্তু সেটা ওখানে আবার শব্দ আমি চেঞ্জ করতে হয়। যখন আমি ওখানে যখন সাক্ষাৎকার দিই, এক টোটালি শব্দ চেঞ্জ করতে হয়। কমিউনাল তো বলে কি পজিটিভ, ও কমিউনিটির সাথে থাকে কমিউনাল। যাই হোক, মানে আমাদের দৃষ্টিতে উনি কমিউনাল। আমরা কিন্তু মনে প্রাণে অনেকেই কিন্তু কমিউনাল। আমরা কিন্তু বাসায় বসে আমরা কিন্তু এখনো অনেকে বিশ্বাস করে, হয়তো আমার স্ত্রী বিশ্বাস করে, হয়তো আমার বাবা বিশ্বাস করে, সে বিশ্বাস করে যে হিন্দুরা এদেশে খায়, এদেশে পড়ে, আর ভারতে বসে তারা ভারতের স্বপ্ন দেখে। কিন্তু ওনারা একবারও চিন্তা করে না এখানে বহু লক্ষ লক্ষ মুসলমান আছে যে খায় পরে বাংলাদেশে, আর স্বপ্ন দেখে গেল পাকিস্তান আর সৌদি আরবে। সেটা কিন্তু অপরাধ না, সেটা অপরাধ না। অপরাধ হলো গিয়ে হিন্দুদের অপরাধ। এবং এবং আমি আজকেও এই একটা ছোট্ট একটা আলোচনা হচ্ছিল, মানে বাসায় বসে, সেই আলোচনাটা হচ্ছিল, আপনি যদি মুক্তিযুদ্ধের দিকে থাকেন 1971 মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ কি শুধু বাঙালিরাই করেছেন? বাঙালি মুসলমানরাই করেছেন না, বাঙালি হিন্দুরা করেছে। কিন্তু তার পাশাপাশি বিভিন্ন যে আপনার যে এথনিক মাইনরিটিস, যাদেরকে আপনি এথনিক মাইনরিটি বলেন, তারাও কিন্তু মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল। আপনি যদি সাঁওতাল দেখেন, নতুন একটা গবেষণা হয়েছেন, সেই গবেষণা কিন্তু বই বেরিয়েছে কিছুদিন আগে, একটা সেমিনার হয়েছে ঢাকায়। তারা দে হ্যাভ আইডেন্টিফাইড 1200 সাঁওতাল মুক্তিযুদ্ধ ছিল। 1200 এনলিস্টেড, মানে লিস্টেড মুক্তিবাহিনীর ক্যাম্পে যাদের নাম লিস্ট করা হয়েছে তার মধ্যে 1200। আর নন ফর্মাল, ইনফর্মাল হয়তো থাকতে পারে। আপনি যদি গারোদের দেখেন, গারো মানে যাদেরকে মান্দি বলে, মান্দি দেখে দেখেন, আপনি একটা বিশাল একটা গ্রুপ কিন্তু কাদের সিদ্দিকির সাথে ছিল, কাদের বাহিনী ছিল, এই আপনার ইয়ারা কি জানি বলে আমাদের মান্দিরা। আপনি মণিপুরে কিছুদিন আগে আমি একটা বই নিয়ে আসছি ঢাকায়, আমি বই কয়েক, যেমন আপনি সাঁওতাল দেখছেন, ধরেন মান্দিদেরকে দেখছেন বা গারোদের দেখছেন, আপনি সিলেটে যে মণিপুরি, ওই যে মণিপুরি নাচ, মণিপুরীদের যে মণিপুরীদের শাড়ি, সেই মণিপুরীদের একটা মুক্তি, মণিপুরী ও মুক্তিযুদ্ধ বলে একটা বই বের করেছে। ওর মধ্যে একটা তালিকা আছে, ছোট ছোট যুদ্ধের ডেসক্রিপশন আছে, ব্যাটেলের কাহিনী আছে, আর হলো ওই একটা তালিকা আছে পিছনে যে কারা কারা মুক্তিবাহিনীতে ছিল। তার মধ্যে দুটো বীর বিক্রম আছে, ও তাদের কথা তো আমরা বলি না। আমরা চাকমা, ত্রিপুরা, তারাও কিন্তু মুক্তিবাহিনীতে ছিল, এবং তারা মুক্তিবাহিনীতে ছিল, এবং তারা মুক্তিবাহিনী। এবং এখন আপনি যদি রাঙামাটিতে যান, ওখানে যে মুক্তি সংসদের যে অফিসটা দেখেন, আপনি ওখানে যদি যান তাহলে দেখবেন যে ওখানে সংসদের চেয়ারম্যান একজন একজন চাকমা, হিজ এ ফ্রিডম ফাইটার। আমার কথা হলো সেটা নয়, আমার কথা হলো যে এরা কিন্তু সবাই কিন্তু মুক্তিযুদ্ধ করছে। আর দোষ হলো গিয়ে অ্যাজ এ মানে আমরাই সব কিছু করছি, আর ওরা কেউ কিছু করে না। মানে আমরা এখন একটা পর্যায়ে, আপনি কিন্তু খালি ওদেরকে দোষ দিলে হবে না। আপনি যারা মুক্তিযুদ্ধ করেছেন, যারা মুক্তিবাহিনীতে ছিলেন, তারাও অনেকেই এরকম একটা ইমপ্রেশন দিয়েছে মুক্তিযুদ্ধ আমরাই করেছি, ওরা কেউ করে না। ওদের কথা কেউ বলে না, ওদের কথা আপনি কোনদিনও পাবেন না। ভাগ্যিস কয়েকজন উদ্যোগ নিয়ে, যারা যারা উদ্যোগ নিয়েছেন, ইনসিডেন্টলি কেউ মুক্তিযুদ্ধের সময় তারা স্কুলের ছাত্র ছিলেন, তারা ইউনিভার্সিটির টিচার হয়েছেন, প্রফেসর হয়েছেন, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান জড়িত, তারা এখন এই গবেষণাগুলো করেছেন। তাদের গবেষণা তারা আজকে বেরিয়েছে যে তারা বিভিন্ন সম্প্রদায়, তারা মুক্তিযুদ্ধে ছিল। তো ঠিক কথা তো। হ্যাঁ, আপনি যদি সম্প্রদায় হিসেবে যদি দেখেন, সম্প্রদায় হিসেবে কাকে দেখবেন? সম্প্রদায় হিসেবে আপনি কার 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 কথা বলবেন? একটা সম্প্রদায়ের নাম বলেন যে তারা মুক্তিযুদ্ধে যায়নি, বা তাদের একটা ছোট্ট একটা খণ্ড হলো মুক্তিযুদ্ধ যায়নি বা মুক্তি বাহিনীতে যায়নি। রাজাকার সম্প্রদায়টা শুধু যায়নি, সেটা তো একটা জিনিস, সেটা তো শুধু সম্প্রদায় বলে, ওকে ফাইন, না চমৎকার। কিন্তু আমার কথা হলো যে আমরা অনেকেই মুক্তিযুদ্ধে গেছিলাম। আপনি আমরা দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের মধ্যে প্রচুর ভুল করেছি, ভুলের খেসারত এখন আমাকে দিতে হচ্ছে, আপনাকে দিতে হচ্ছে। আপনি বলেন, আমি ছোট্ট একটা ঘটনা বলি, ছোট ঘটনা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশে মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশে প্রবাসীরা যেমন তাদের একটা অবদান, বাঙালি প্রবাসী, সে আমেরিকাই হোক এবং আমেরিকাতে হোক, এবং বিশেষ করে ইউরোপে এবং ইংল্যান্ডে,
বিশাল একটা গ্রুপ কিন্তু মুক্তিযুদ্ধের জন্য চাঁদা তুলেছেন, বাড়িতে বাড়িতে গেছেন, তখনকার আমলে এমপি টেমপি, এগুলো নিয়ে যাই হোক, এগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে, অনেকে বলছেন। আপনি কল্পনা করেন জাপানে, আপনি জাস্ট আপনার একটা ছোট্ট একটা ঘটনা বলি, জাপানে আপনি একটা সার্টেন একটা দিনে এটা একটা ফান্ড রেজিং ক্যাম্পেনের, জাপানের একটা স্কুল একটা দিন ধার্য করা হয়েছিল। সেই দিন তারা বলেছে তাদের টিফিনের পয়সা বাংলাদেশের রিফিউজির জন্য তারা ডোনেট করবেন। সারা জাপানে ছাত্ররা একটি দিন একটা ছাত্র তার টিফিনের পয়সা টিফিন না খেয়ে সে তাকে রিফিউজি দিয়ে দেয়। আপনি কি কোনদিন জাপান সরকারকে জাপানকে বলেছেন? তারা নিশ্চয়ই এখনো বাই দিস টাইম তারা নিশ্চয়ই 30, 35, 40, 45 বছর বয়স হয়ে গেছে, কোনদিন তাদেরকে ধন্যবাদ দিচ্ছেন? আপনি কি কোনোদিনও লন্ডনে যেসব ওই যে তখনকার ইন্ডিপেন্ডেন্ট বলে একটা পত্রিকা, গার্ডিয়ান পত্রিকা, একটা বিজ্ঞাপন বেরিয়েছিল, অক্সফামে একটা বিজ্ঞাপন দিয়েছিল। অক্সফামের বিজ্ঞাপনটা খুব ছোট্ট, আমি এটা ছোট্ট একটা কাজ করতে গিয়ে লন্ডনে যখন আসি আমি তখন ওই কাজটা করতে আসছিলাম, তাই লেখা ছিল গেট ইউর ব্ল্যাঙ্কেট আউট অফ ইউর বেড, গেট ইউর ব্ল্যাঙ্কেট আউট অফ ইউর বেড, মানে যে ব্ল্যাঙ্কেটটা আছে এটা ফেলে দাও, কারণ তুমি নতুন ব্ল্যাঙ্কেট একটা কেনার মতো তোমার ক্ষমতা আছে, মানে তুমি নতুন ব্ল্যাঙ্কেট কিনো না। নিচে লেখা আছে মিলিয়ন্স অফ রিফিউজিস will suffer in the winter, ছোট্ট ডোনেট অক্সফাম, একটা তারিখ লেখা ছিল যে অত তারিখে। ব্রিটিশ পোস্ট অফিস একটা ডেট পত্রিকা বিজ্ঞাপন দিল যে এই তারিখে যারা যারা কম্বল প্যাকেট পাঠিয়ে দিবে বিনামূল্যে আমরা এটা বাংলাদেশে ডেলিভারি দেবো। বাংলাদেশ বলতে যাই হোক, বাংলাদেশ বিজুকে ডেলিভারি দেবো। আপনার কোনোদিন বলেছেন যারা যারা কম্বল ডোনেট করছেন সেই 2.5 লক্ষ লোককে যে হ্যাঁ আপনাকে আমি ধন্যবাদ বলে কোথাও আপনি লেখা দেখেছেন? কোথাও কোনো লেখা নাই, কোথাও কোনো উল্লেখ নাই, সব কিছু আমরাই করেছি। অ্যাসিফ আমরা ছাড়া মুক্তিযুদ্ধ হতো না, আমরা যদি না করতাম মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন হতো না, মনে এরকম একটা ভাব। আপনি কল্পনা করতে পারেন যে বেলজিয়ামের প্রাইম মিনিস্টার পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেছে যে যে চোখ বন্ধ বলে কিন্তু আমরা সবাই ঘুমাতে গেলাম, পরের দিন সকালবেলায় জানলা খুলে দেখলাম বেলজিয়ামে কোনো লোক নাই, কারণ ওই বেলজিয়ামের পপুলেশন যে সাইজ তার থেকে 4 গুণ বেশি লোক রিফিউজি হয়ে চলে গেছে। মানে উনি বলতেছে যে আমি জানলা খুললাম, প্রাইম মিনিস্টার বলতেছে, তো আমরা দেখলাম যে বেলজিয়াম শহরের লোক কাগজপত্র আমাকে একদিন দিয়েছে। কই আমরা তো কোনদিন বেলজিয়াম সরকারকে, বেলজিয়াম গভর্নমেন্টকে কোনদিন কিছু করি নাই। হ্যাঁ, সব কিছু আমরা করেছি। এটা কি এটা সম্ভব? আপনি, আমার কথা হলো যে ওয়ান্স আপনি যখনই একজনকে অ্যাপ্রিসিয়েট করবেন না, আপনি যখনই একজনকে কি বলে তার আপনার মূল্যায়ন করবেন না, আপনি যখনই আপনি করবেন আপনি এই প্রবলেমে পড়বেনই, ইউ উইল হ্যাভ টু সাফার। কারণ আপনি কিন্তু আপনার তার ডিউ রেসপেক্ট, তার সম্মান তা আপনি দেন নাই, তার ডিউ রিকগনিশন আপনি দেন নাই, আপনি দেন নাই, এখন এখন ইউ হ্যাভ টু সাফার। আপনি রিকগনাইজই করতে চান না। আপনি ফ্রান্সে একটা টেলিভিশনের ইয়ের জন্য আমি প্যারিসে গেছিলাম একটা ব্যাপারে আলোচনা করতে, আলোচনাটা আগেই হয়েছে, আমি আবার প্যারিসে গেছিলাম। সেটা হলো প্যারিসের কিছু বেসিক গবেষণা বাকি ছিল, আমার না, ওরা করবে ওরা। 1971 সনে এটা মুক্তিযুদ্ধের সময়, এটা কিন্তু না, এটা ফ্রেঞ্চ বই লেখা আছে, এটা বাংলাদেশে আপনি এই গল্পটা পাবেন না যে ফ্রান্সে যে ভদ্রলোককে সবাই জানি, সবাই জানে, একজন ব্যক্তি নাম সারা পৃথিবীতে কয়েকজন হাতে যদি আপনি ফিলোসফার বলেন তার মধ্যে উনি একজন। নাম বলেন তো তার? আঁদ্রে মালরো একজন প্যাসিফিস্ট, উনি মুক্তিযুদ্ধের, উনি যুদ্ধের বিরুদ্ধে, উনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যুদ্ধের বিরুদ্ধে ছিল। হ্যাঁ, উনি ফ্রান্সে যে যদিও ফরাসি, তারপরে উনি কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের সময় উনি কিন্তু খুবই ক্ষুব্ধ যে কেন এই যুদ্ধ, কেন এত লোক মারা গেছে। সেই আঁদ্রে মালরো, ইট ইজ নাও রেকর্ড, ইট ইজ ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেকর্ডে আছে। আঁদ্রে মালরো ডিসিশন নিয়েছে যে উনি ফ্রেঞ্চ ভলেন্টিয়ার্স নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করবে। উনি ফর্মার যে ফ্রেঞ্চ লিজিয়ন, যারা ওই যে বিভিন্ন জায়গায় ফ্রেঞ্চ লিজিয়ন মানে যারা রিটায়ার করেছেন, উনি তাদের মধ্যে থেকে রিক্রুট করলেন। এখন এতগুলো লোক নিয়ে প্লেন নিয়ে যদি যায় তো দেখছে যে ভাড়া এত বেশি উঠে, এটাতে পোষাবে না, কারণ কয়েক বছর থাকতে হবে, ওরা তো আর কয়েক মাসের জন্য চিন্তা করে, কয়েক বছর মুক্তিযুদ্ধ করতে হবে বাংলাদেশের সাথে। তখন উনি করলেন জাহাজ ভাড়া করলেন। এখন জাহাজ ভাড়া করার সময় ক্যাপ্টেন জানতে চাচ্ছে যে জাহাজটা যে ল্যান্ড করবে কোথায়, তো বললেন ভালো কথা, বাংলাদেশ গভর্নমেন্টকে
তাজউদ্দিন সরকারকে ওনারা থিয়েটার রোডে ওনাকে ফর্মালি চিঠি পাঠালো থ্রু ফ্রেঞ্চ গভর্নমেন্ট, ফ্রেঞ্চ এম্বাসি পাঠালো চিঠি যে এরকম ফ্রেঞ্চ সব রেডি, বন্দুক যুদ্ধ সব রেডি, ভলেন্টিয়ার মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করবে, এখন এই জাহাজ ল্যান্ড করবে কোথায়। তো তাজউদ্দিন সাহেব করলেন কি, উনি সেক্টর কমান্ডার থেকে ডাকলেন, মানে সেক্টর কমান্ডার বলতে সবাইকে ডাকেন না, ওনার ডায়েরির মধ্যেই আছেন। সেটা হলো যে উনি জেনারেল জিয়া, ওসমানী, এরশাদ, সরি আপনার খালেদ মোশাররফ, আর হলো হ্যাঁ খালেদ মোশাররফ, আর হলো শফিউল্লাহ, এরা কয়েকজন মিলে এরা মিটিংয়ে বসলো যে এরকম একটা প্রস্তাব আসছে। এরা তো স্বাভাবিকভাবে এটা তো স্বাভাবিক একটা বিরাট ব্যাপার, জাহাজ ভরে কয়েক হাজার আসবে, সব সাদা চামড়া, এরা মুক্তিযুদ্ধ করবে এই কাদা মাটির মধ্যে, এদেরকে কীভাবে রাখা যায়, মানে এটাই ভেরি ইন্টারেস্টিং। মিটিং হলো, সবাই হিসাব করলো ওখানে, থিয়েটার রোডে মিটিংয়ের মধ্যে আলোচনা হলো যে খালেদ মোশাররফকে দায়িত্ব দেওয়া হোক, কারণ উনি যেহেতু সেক্টর 1 এবং সেক্টর 2 এর দায়িত্বে, মানে ওই ঢাকা চিটাগং নোয়াখালী ফেনী ওইটার এলাকার যেহেতু দায়িত্বে, ওনাকে দায়িত্ব দেওয়া হয়। খালেদ মোশাররফ বললো যে ওদেরকে আমরা ইয়েতে ল্যান্ড করাবো, একটা টাউন চিটাগং, মানে একদম এক্সট্রিম কক্সবাজার টেকনাফের ওখানে ল্যান্ড করাবো, তারপরে ওদেরকে আমরা হিল ট্র্যাক্সে ঢুকাই দেবো, মানে এইভাবে এটা করছে নিয়ে একটা সেফের সব কিছু, সব মিটিং টিটিং সব ফাইনাল। তাজউদ্দিন সাহেব বললো এই যুদ্ধটা কার, আপনার না আমাদের, ওনাদের না আমাদের, এটা তাজউদ্দিন, ওনাদের না আমাদের। এটা তো 2 দিন পরে তো মনে হবে যে ফ্রেঞ্চ মুক্তিযুদ্ধ, ফ্রেঞ্চরা মুক্তিযুদ্ধ করছে, কারণ আপনারা তো অনেক যেতে বলে যা ফ্রেঞ্চরা যুদ্ধ করছে, তাহলে তো আমাদের কোনো কাম নেই, আমরা ঘুরে বেড়াই, দেশটা স্বাধীন হয়েই যেতেছে, আর তো বাকি নাই। উনি আপত্তি করেছেন, এবং এখন তো এটা বললে হবে না, যেহেতু ফ্রেঞ্চ গভর্নমেন্টের মাধ্যমে রিকোয়েস্ট আসছে, কারণ ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ওই গণস্বাস্থ্য কেন্দ্রের, ওনার আবার একটা ফ্রেঞ্চ কানেকশন আছে, ভালো ফ্রেঞ্চ কানেকশন। তাজউদ্দিন সাহেব ওনাকে ডেকে পাঠালেন, ওনার সোনামুড়াতে একটা হাসপাতাল করেছিলেন, ওনাকে ডেকে পাঠালেন, ওনাকে প্যারিসে পাঠালো। ইট ইজ এ হিস্ট্রি, আপনি সেই আমলে কল্পনা করা যায় না, প্লেনের টিকিট এটা ওটা প্লেনে করে যাওয়া, তারপরে কল্পনা করেন যে তাজউদ্দিন সাহেব তাকে প্যারিসে পাঠালো। কী হয়েছে যে তুমি ফ্রেঞ্চ গভর্নমেন্টকে যা বুঝাও যে আমাদের এটা দরকার নেই, এবং তুমি আদ্রে মাল্লোর সাথে দেখা করো। তো উনি আদ্রে মাল্লোর সাথে দেখা করলেন, ফ্রেঞ্চ গভর্নমেন্টের সাথে দেখা করলেন, নিয়ে উনি বুঝে টুঝে বললেন যে না আসলে আমরা আমাদের রিফিউজি তো হচ্ছে 1 কোটি, 1 কোটি রিফিউজি, আমাদের তো মুক্তিবাহিনী তো শর্ট নাই, আমাদের তো এটাও শর্ট নেই, স্পিরিটের শর্ট নেই। এক ওনারা বলার পরে আদ্রে মাল্লো ওয়াজ সো কনভিন্সড যে উনি তার এন্টায়ার কন্ট্রিবিউশন, ওই যে যা টাকা জোগাড় করেছিলেন, ওই জাহাজ ভাড়া টাড়া এটা ওটা বন্দুক টন্দুক কেনার জন্য, এগুলো সব টাকা উনি বাংলাদেশ গভর্নমেন্টকে, ওই এক্সাইল গভর্নমেন্টকে দিয়ে দিয়েছিলেন। আপনি এটা কোথাও জানেন, কোথাও লেখা আছে, কোথাও পাবেন না। আমি পেয়েছি হলো যেহেতু ওই তাজউদ্দিন সাহেবের ডায়েরিতে একটা একটুখানি ফিল্মজি একটা রেফারেন্স আছে, আর যেহেতু ফ্রেঞ্চ একটা টেলিভিশন, ওরা এটার উপর একটা ডকুমেন্টারি করতে চেয়েছিল। না এটা জাস্ট একটা এক্সাম্পল। আমি তো আপনি যে জন লেনন যে বাংলাদেশের জন্য গান গেয়েছে, আপনি যে জোয়াবের যে বাংলাদেশের গান গেয়েছে, বব দিলেন যে বাংলাদেশের গান গেয়েছে, আপনি কোনোদিন তাদেরকে কোনোদিন 2100 পদক হোক, স্বাধীনতার পদক হোক বা কিছু একটা কোনোদিন বলছেন যে আসেন বাংলাদেশে ঘুরে যান, আসেন বেড়ায় যান? রবিশঙ্করকে বলছেন যে আসেন বাংলাদেশে বেড়ায় যান? কনসার্ট ফর বাংলাদেশ যেটা করেছেন, সেই আমলে 36 লাখ টাকা, সেই আমলে 36 লাখ টাকা, আমরা হিউজ মানি। মুক্তিযুদ্ধের সময় 36 লাখ টাকা মনে হয়তো এখন কিছুই না, এটা 36 লাখ টাকা তারা রয়্যালটি সহ টাকা উঠিয়েছিলেন। কোথাও নাম আছে? তা আপনি আরেকজনকে রেকগনাইজ করবেন না, আর আপনি সব কিছু আপনি একলা করেছেন, সব পদক একটা রাজাকাররা দিয়েছে, তার মানে যাদের মেজর কোনো কন্ট্রিবিউশন নেই। কিন্তু আমরা তো তাদেরকে দিলাম না, কোনো প্রবাসীকে দিলাম না, কোনো কাউকে দিলাম না। আমার কথা হলো যে আমি আবার ঘুরে ফিরে যে আপনি একজন রেকগনাইজ করে দেখেন না আপনার ওটা হয় নাকি। তারা তো এখন আপনাকে সাপোর্ট দিবে না। ওই বব দিলেন আর জোয়াবে যদি বেঁচে থাকেন, অথবা রবিশঙ্কর যদি বেঁচে থাকেন, অথবা ওই জন লেনন তো মারা গেছেন, তারা তো বাই দিস টাইম দে হ্যাভ ফরগটন হোয়াট ইজ বাংলাদেশ। হ্যাঁ ওই যে ওডারল্যান্ডের ওই কমিটির সাথে আমি জড়িত ছিলাম, মানে আমি একজন ছোট্ট একটা সাধারণ মেম্বার। মূল মেম্বার আমাদের হারুন হাবিব ভাই, একজন মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক, হি ইজ অলসো ওয়ান অফ দ্য পায়োনিয়ার। আর হাই সাহেব ছিলেন এই বাটার তখন জেনারেল ম্যানেজার হয়েছিলেন পরে, ওনাকে নিয়ে একটা কমিটি করা হয়েছিল। আর বিলাল বলে আমাদের এখানে প্রবাসী আছে, অটোয়াতে
অটোয়াতে পেয়েছি তার বন্ধু দুলাল বলে একজন একটা ছেলে আছে, কবি, ইয়াং একজন পোয়েট। তো এরা মিলে একটা কমিটি করে শেখ হাসিনার সরকারের সময় দিবে না, সে ফাইল 3 বার ফেরত আসছে প্রাইম মিনিস্টার অফিস থেকে, না ওনাকে দিবে না। উনি মুক্তিযুদ্ধ করছে, উনি বন্দুক নিয়ে মানে রীতিমতন বিদেশি হতে পারে, সে টঙ্গী এলাকায় মুক্তিযুদ্ধ করছে, নিজের হাতে মুক্তিযুদ্ধ করছে। সে মুক্তিযোদ্ধাদেরকে অস্ত্র মস্ত্র বাটার ওই যে পানির ট্যাঙ্কির মধ্যে লুকায় রাখছিল, তাকে দিবে না, তাকে রেকগনাইজই করবে না। এটা কোন ধরনের অ্যাটিটিউড হতে পারে? এরকম পৃথিবীতে বহু লোক আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্যই করছেন। আপনি ওরা তো কথা দিবেই না। দুইটা ইন্ডিয়ান সরকারি চাকরি করতেন, দে হ্যাভ ফ্লেড দেয়ার গভর্নমেন্ট অ্যান্ড জয়েন দ্য মুক্তি বাহিনী। সে বই লিখছে ভারতবর্ষে, তার নিজের সঙ্গে। এমনকি আমেরিকান অ্যাম্বাসেডর তো অ্যাম্বাসেডর না, কনসাল জেনারেল। হার্টস অ্যান্ড ব্লাড, হ্যাঁ, ও তো করবে। এরকম বহু লোক কিন্তু আছে। এরকম বহু ইন্টারেস্টিং নাটক আছে, মানে গল্প আর কি, যে মুক্তিযুদ্ধে বাইরেরদের সাহায্য, ভারতের ইয়ে। কিন্তু আমার কথা হলো কি, আমার কিছু কষ্ট লাগে যখন আমি দেখি যে মনে হয় যেন মুক্তিযুদ্ধটা আমরাই করছি। চাকমাদের নাম বলে না, এই মান্দিদের নাম বলে না, সাঁওতালদের নাম বলে না, এই মণিপুরীদের নাম বলে না। এটা করা হয়েছে তো আপনার এই জিনিসটাকে করাই। আর আপনি সব রাজাকারদের দোষ, রাজাকাররা ওনাদের নাম বাদ দিচ্ছে না। এই যে কাদের সিদ্দিকী একমাত্র লোক, যে সে একমাত্র লোক যে বারবার তাকে আপনি পছন্দ নাও করতে পারেন, আপনার স্ট্রং রিজার্ভেশন থাকতে পারে, কিন্তু অ্যাটলিস্ট সেই লোকটা বিভিন্ন ফোরামে বিভিন্ন জায়গায় অন্তত সে গাঢ়দের কথাগুলো বলে, গাঢ়দের কথা বলে আমার টুয়াইসি গাঢ় ছিল, ইয়ে অমুক ছিল তমুক ছিল। আমি এমনকি ইয়ে পাইছি, ওনার ক্যাম্পে ছিলেন, ওনার কাদের বাহিনীতে ছিলেন, আমার জেলখানা, সে ওখানকার জেলখানা, সে হলো ওখানকার ইয়ে গার্ড, জেলখানাতে গার্ড কাদের বাহিনী। এবং তার নাম নিয়ে যখন আমি কাদের সিদ্দিকের সাথে আমার দেখা হলো, তখন আমি বললাম, বঙ্গবীর আপনার এক ছেলে তো পাইছি আমি জেলখানায়, কি নাম? অমুক। ও হ্যাঁ, ও এখন সেন্ট্রাল জেলে আছে এখন, ও তো আগে ময়মনসিং ছিল। তার মানে যে হ্যাঁ, ওটা জেনুইন ছেলেটা, সেই ছেলে এখনও সে গার্ড। আপনার হ্যাঁ, ও মানে ওই যে ওই বিভিন্ন জায়গায় ওই যে কোটাতে আবার ওদের চাকরি আছে, তো ওই চাকরি হলো যে সে এখনও গার্ড। এখন হি স্যাটিসফাইড যে সে একটা গার্ড হতে পার, কারণ যেহেতু উনি জানে যে এর থেকে বেশি কিছু হতে পারবে না। আমাদের তো সমস্যা হচ্ছে আমরা কি করেছি, আর আমরা কামাখা রাজাঘাটে গালাগালি করে লাভ আছে? রাজাকাররা তো সুযোগ নেবে। রাজাকারদের মধ্যে তো আপনি যেমন প্রায় আপনি পত্রিকায় দেখবেন, ঢাকার পত্রিকায় আপনি দেখবেন, যেহেতু সব ইন্টারনেটে সব আসে না, দেখবেন যে মুক্তিযুদ্ধ ধুকে মরতেছে, মুক্তিযোদ্ধার মেয়ে তার কি লেখাপড়া করতে পারতেছে না, মুক্তিযুদ্ধের তার বাড়িঘর কে জানি লুট করে নিয়ে গেছে। মানে আপনি প্রায় দেখবেন। সেদিকে একটা ছবি দেখলাম, একটা পত্রিকা একটা ছবি আসছে, এটা যশোর সাতক্ষীরা এলাকায় সে রিক্সা চালাচ্ছে, মুক্তিযুদ্ধ এরকম। আপনি একটা বললেন একটা রাজাকারে দেখছেন তার ছেলে মুক্তিযুদ্ধ রিক্সা চালাইতে, ভিক্ষা করতে, তার বউ ধুকে মরতেছে, চিকিৎসার অভাবে সে এত কষ্ট পাচ্ছে, একটা রাজাকারের নাম পাবেন? আর খালি আপনি ওদেরকে আপনি বলতেছেন রাজাকাররা সব সই করতেছে। আরে আপনারা নিজেরাই তো, আমরা নিজেরাই কতগুলো ভাগ হয়েছে আপনারা দেখেন। ভাগ হতে 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 এখন মন্ট্রিয়াল এখন 4টা পয়লা বৈশাখ হয়। অটোয়াতে কটা হয় আমি জানি না, টরন্টোতে কটা হয় আমি জানি না। তা আমরা হ্যাঁ আপনি বললেন আপনারা এত ভাগ করে আপনারা পয়লা বৈশাখ করেন কেন? 21শে ফেব্রুয়ারি করেন। জিয়াউর রহমান সাহেব উনি একাই সবকিছু করছেন, উনি ঘোষণা দিলেন দেশটা স্বাধীন হয়ে গেল, বাস। আর কোনো কিছু পারিপার্শ্বিকতা এটা জিয়াউর রহমান ঘোষণা দেয় না, বুঝছেন? এটা জিয়াউর রহমানের আগেও দেশটা জিয়াউর রহমান ঘোষণা দিয়ে কিছুই বলে না সে, কিন্তু বলা হলো যে জিয়াউর রহমানের এক ঘোষণায় দেশটা স্বাধীন হয়ে গেল। ঠিক আছে, হলো অসুবিধা কি? এরপর হলো কি যে জিয়াউর রহমানের সাথে চলে গেল একটা গ্রুপ, ভাগ হলো থেকে আমরা জিয়াউর রহমানের সাথে, জিয়াউর রহমান সব রাজাকার বাংলাদেশ বিরোধী যারা ছিল তাদেরকে নিয়ে উনি পার্টি করে ফেললেন। আমরা স্প্লিটেড হয়ে গেলাম, ভাগ হয়ে গেলাম দুইটা মেজর ভাগ। এরপরে হলাম গিয়ে আপনার আমরা মুক্তিযোদ্ধারা কেমন কমতেছি, আর রাজাকারের যারা তাদের নীতিগতভাবে রাজাকারের বাচ্চা রাজাকারই হয়েছে, একেবারে জন্মগতভাবে। আমাদের সন্তানরাও অনেকে বিভ্রান্ত হয়ে ওই দিকে চলে গেছে।
যে ভাগ যে আমরা হচ্ছি এখন ক্রমে ক্রমে, এখানে মুক্তিযোদ্ধারা ভাগ হয়েছে, বিদেশে যে বলতেছেন আপনি, বিদেশে সে আমরা এখানে একত্রেই রাজাকারদের নিয়ে আমরা উঠছি রাজাকার আমরা যখন দেখালাম যে উঠাইতে মাথার উপর উঠে দিলাম, ঠিক সেই সময় রাজাকাররা আমাদের বিরুদ্ধে আরম্ভ করলো। আমরা বললাম যে এরা রাজাকার, বলে যে না 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 আমাদের ভাই, আমরা সব মিলেমিশে। দেখা গেল সাই দিয়ে আসার পর দেখা গেলো যে দুই ভাগ হয়ে গেলো, সাই দিয়ে তো মারা হইলো, রাজাকার ওই পাশে এই পাশে মুক্তিযোদ্ধা। যারা আমাদের সাথেই ছিল তারা বলতেছে তারা মুক্তিযোদ্ধা, অতএব তারা আমাদের সাথে ছিল, কিন্তু যখন যে সেদিন দেখা গেলো যে না তারা ওই পক্ষ আমরা এই পক্ষ, এই যে আমরা ক্রমে কমতে যাচ্ছি কোন দিক দিয়ে, আমরা বুড়ো হয়ে যাচ্ছি। মুক্তিযোদ্ধা আজকে থেকে 30-35 বছর 34 বছর আগে যুদ্ধ হয়েছে, বেড়ে যাচ্ছে রাজাকার, এবং সম্পদ সব দিক দিয়ে তাদের নন মুক্তিযোদ্ধা যারা কোর্টের অসম্মান হবে সেটা, তাহলে বলতেছে যে তো যে কদিন বেঁচে থাকে থাকুক, বাট ইজ এ ক্রিমিনাল, সেটা কোর্ট জাজমেন্ট দিয়ে সে তাকে জেলে নেয় নেই, কারণ বলতেছে যে তাকে যেখানে এখনো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের তারা বিচার, সেখানে আমরা 33 আর সেখানে আমরা জাস্ট 33 বছর আগে আমরা বলি যে পুরানা কথা ভুলে গেছি, ওটা হচ্ছে গন্ডগোল। আমরা বলি একটা গন্ডগোল হয়েছে, পাকিস্তানিদের পাইলে আমরা বলি আমরা ভাই ভাই ছিলাম, গন্ডগোল হয়েছে, এখন আমরা ভাই ভাই। আমি কয়েকদিন আগে 2 সপ্তাহ আগে আমি কাঠমান্ডুতে একটা মিটিংয়ে ছিলাম, সেই মিটিংটা সাউথ এশিয়া। সেখানে ইনসিডেন্টলি যারা আসছিলেন তারা বেশিরভাগই একাডেমিক ব্যাকগ্রাউন্ড, কিন্তু এদের মধ্যে আবার অ্যাক্টিভিস্ট, আবার একটা ডাবল একটা, দে হ্যাভ টু হ্যাটস, অ্যাজ অ্যান অ্যাক্টিভিস্ট সিভিল সোসাইটি আন্দোলনের সাথে জড়িত, আবার তারা একাডেমিশন। কারণ ঢাকার থেকে প্রফেসর আনিসুজ্জামান গিয়েছিলেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য। এরকম পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল তো আছে, শ্রীলঙ্কার থেকে আসছিলেন। আর ইনসিডেন্টলি আমি আমাকে তারা নমিনেশন, তারা আমাকে একটা পেপার প্রেজেন্ট করার জন্য। তাহলে মিডিয়া আর ওই সাউথ এশিয়া কনফ্লিক্ট, মিডিয়ার রোলটা কি? যাই হোক, সেটা তো ইম্পর্টেন্ট না, মিডিয়ার রোল টোল কি এটা ইম্পর্টেন্ট না। যেটা হলো যে ওই পাকিস্তানিদের একটা ইয়ে ছিল প্রেজেন্টেশন, পাকিস্তান থেকে 5 জন আসছিলেন, 5 জন পেপার প্রেজেন্ট করলেন। ওরা করছে কি কান্ট্রি বাই কান্ট্রি আলাদা আলাদা করেছে, নট বাই ইস্যুস। পাকিস্তানের ওরা করলো, পাকিস্তানেও কিন্তু একজন মিডিয়া ছিল, ইন্ডিয়ান শ্রীলঙ্কার থেকে আবার একজন মিডিয়া ছিল, ওরকম। তো প্রেজেন্টেশন দেওয়ার সময় আমরা আমাদের মধ্যে এক সময় উনি ডিপ্লোম্যাট ছিলেন, মানে ডিপ্লোম্যাট জাতিসংঘে চাকরি করতেন দীর্ঘ 25 বছর, এখন বাংলাদেশে ফেরত গেছেন। তো উনি গ্রামীণ ট্রাস্ট বলে একটা রিসার্চ অর্গানাইজেশন উনি চালায়, যেটা এখন নাম হয়েছে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ, যাই হোক রিপ বলে একটা প্রতিষ্ঠান, উনি ওটা চিফ। তো উনি জাস্ট ক্যাজুয়ালি পাকিস্তানিদেরকে জিজ্ঞেস করতেছে প্রেজেন্টেশনের পরে, তো বলে কি যে আমরা কি ফ্র্যাঙ্কলি কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? বলে অফকোর্স। তারপর বলে যে আচ্ছা 1971 সনে যা হয়েছে, এখান থেকে যে লেসেন তোমরা লার্ন হয়েছে, এটার ইম্প্যাক্টটা কি, মানে তোমরা কিভাবে দেখতেছো? ইমিডিয়েটলি কি বলছে জানেন? সবাই এক সুরে, কিন্তু এক একজন এক প্রতিষ্ঠান, একজন আছে লাহোর থেকে, একজন আছে পেশোয়ার থেকে, একজন আছে পাকিস্তান থেকে, করাচির থেকে। এরা কিন্তু একজন করে ওইভাবে চেনে না। একই সাথে একই সুরে ওরা বলেছে আমরা বাংলাদেশে যারা যুদ্ধ অপরাধ করেছেন তাদের আমরা বিচার চাই, মানে এটা পাকিস্তানিদের কথা বলতেছেন। বাট ইউ হ্যাভ টু স্টার্ট ফার্স্ট। ঢিলা হয়ে গেল আমরা, এবং বলতেছে যে আমরা পাকিস্তানে বাংলাদেশে যা হয়েছে এটার জন্য আমরা লজ্জিত। আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের নেক্সট জেনারেশনকে আমরা কিছু বলতে পারি না, কারণ নাও দে নো লট অফ ইনফরমেশন, দে আর দ্য ইন্টারনেট, এটা ওইটা এগুলো করে। কিন্তু আমরা পাকিস্তানে যেসব অফিসাররা বাংলাদেশে জঘন্য অপরাধ করেছেন তাদের বিচার চাই, কিন্তু তোমাদের তো উদ্যোগ নিতে হবে। আমরা তো আর কোনো কথা বলতে পারি, আমরা উমা করে চা বিরতি মানে পায়তারা করে চলে গেল। বিভিন্ন জায়গায় কিছু সচেতনতা তো আছে, যেমন মুভি বানাচ্ছে যারা, আমরা যেমন শামীম আখতারের 2টা মুভি শিলালিপি, ইতিহাস কন্যা। তো এই যে ছোট ছোট উদ্যোগ, ছোট কিছু লোকের সচেতনতা, এগুলো কি কোথাও কোনো রিঅ্যাক্ট করে না সরকারি লেভেলে বা কোথাও কোনো ওই যে এটা উদ্যোগ নেওয়ার কোনো? না, এটা ভালো কথাই বলছেন, এটা ভালো কথাই বলছে। সেটা হলো এটা কিন্তু ঘুরে ফিরে আমরা মামুরাই, কিন্তু আমরাই বানাই, আমরাই দেখি। হ্যাঁ, আমরা দেখি, মানে আমরাই মানে আমরাই বানাচ্ছি, আমরাই পড়ছি। মানে আমি বই লিখছি, আমি এটা দেখতেছি, আমি নাটক লিখছি, আমি দেখতেছি,
মানে এই ওরা কিন্তু দেখছে না। আমার কথা হলো যে আপনার আচ্ছা ঠিক আছে, আমাদের আর্গুমেন্টটা তো এই জায়গা না। আমাদের আর্গুমেন্ট হলো যে ঠিক আছে ওই যে পাকিস্তানি অফিসারদের কাছে ওরা চলে গেল, আপনার ঘরের যে মুরগিটা সেটা আপনার খাঁচার মধ্যে আছে, ওইটা আপনি বিচার করেন না কেন? ওইটা কিন্তু পাকিস্তানকে তো ব্লেম করতে সেটা তো হয়। শেখ সাহেব বলেছেন যে ভাতি জায়গায় মারতে গিয়ে দেখি চাচা মুক্তিযোদ্ধা। সবাই আপনি এদেরকে আপনি করছেন জেনারেল ক্ষমা করেন একটু, সেই স্পেশাল ট্রাইব্যুনাল আরো সমস্যা তাই হচ্ছে- করুক, এইটা বিচার করলেন না। আপনি এদেরটা আপনি গোলাম আজম দেখতেছেন কেন? ওয়াই গোলাম আজম? গোলাম আজম তো ওয়াজির পাকিস্তান, তাকে আপনি তাকে কিন্তু যে ছিলেন নিজামী ছিলেন, ইয়ে ছিলেন ওই যে আমার দেলোয়ার হোসেন সাইদি ছিলেন, তারপরে ছিলেন মানে ওনারা যুদ্ধ অপরাধের সাথে সরাসরি জড়িত, তাদের ট্রায়ালের জন্য উদ্যোগ নেন নাই। আচ্ছা সাইদির অপরাধটা সাইদির কি? কথাটা বলেন, সাইদির কথাটা শুনতে তো চাই। সাইদির কবির ভাই যে বইটা, ওই যে যুদ্ধ অপরাধ কে কোথায়, যুদ্ধ অপরাধের কি? হ্যাঁ কে কোথায়, ঘাতক দালাল কে কোথায়, আমাদের তো তার ডিটেলস কিন্তু আমি যতটুকু জানি সাইদিরই খুব ক্লোজ মানুষ বলেছেন সে যুদ্ধের সময় কোনো ইয়ে ছিল না, যুদ্ধের সময় সে বুঝতোই না যে রাজাকার কি জিনিস, এরকমের কিছু সে বুঝতোই না তখন। সাইদি সাহেব আমাকেও একই কথাই বলেছেন, তাই না? আমাকে বলেছে যে আপনি যান, ওখানে হিন্দুরাও আমাকে সাপোর্ট করে, হিন্দুরাও আমাকে পছন্দ করে, আমাকে হিন্দুরা ভালোবাসে, আমি যদি ওয়াজ করি হিন্দু মহিলাদের জন্য আমি আলাদা পর্দা দিয়ে আলাদা ব্যবস্থা করি। তা এখন না, এখন হিন্দু মহিলা গেলেই কি ওটা কি আর সাইদি বলেছেন আমার এলাকায় রোজার সময় দোকান খোলা থাকবে। উনি পিরোজপুরে বলেছেন। পিরোজপুরের লোকেরা বলে যে মানে সাইদি সাহেব বলেছেন পিরোজপুরে দোকান খোলা কি থাকবে। বলেছে? আবার পিরোজপুরের লোকরাই কিন্তু আবার ইয়েরা ভোট দিতেন, মানে এবারে নয় কি বলে কি আমাদের অ্যাডভোকেট সুভাষ সাগর হালদার, তো উনি জিতে কি করে? সুভাষ সাগর হালদার তো বেচারা মারা গেছেন বলে এখন আর এই ট্রাইব্যুনালে উনি আর এটার বিচার ইয়ে পাবেন না, মানে হ্যাঁ কারণ উনি জিতেন কি করে? সাইদি রাজাকার এই কথাটা জিজ্ঞেস করে বলছে কই না তো, কখনো তো কোথাও তো তার সাইদি ওয়াজ নট আ রাজাকার। এটা কিন্তু আপনারা মাঝে মধ্যে শব্দ চয়ন নিয়ে আমরা আসলে প্রায় ভুল করি। আচ্ছা এটা কি বেসিক ডিফারেন্স বিটুইন রাজাকার এন্ড আল বদর এন্ড আল শামস আর হলো ইয়ে, উনি রীতিমতো মুক্তিযোদ্ধাদেরকে উনি জবাই করছেন। এটা তো রাজাকার হওয়ার তো দরকার তো নাই, আমাকে রাজাকার হইতে হবে না। সেটা তো ওরা বলে না, এই ধরনের কিছুই করে না। রাখি কারা বলে আই ডোন্ট হ্যাভ টু বি রাজাকার। লোকজন বলে না না রাজাকার একটা গ্লোবাল রাজাকার মানে কি? রাজাকার বই ইজ টই লেখা থাকে। রাজাকার ইজ এ মিলিশিয়া। যে মিলিশিয়া পৃথিবীর বহু দেশে মিলিশিয়া রিক্রুট হয়েছে না, মিলিশিয়া রিক্রুট হয়েছে, ফর্মাল একটা বাহিনীর নাম রাজাকার। ওয়ান আই সে হি ইজ এ রাজাকার, টেকনিক্যালি হি ইজ নট রাজাকার, কারণ সে হি ওয়াজ নট রিক্রুটেড ইন দ্য মিলিশিয়া। ওনাকে লেফট রাইট করে উনি বন্দুক 303 রাইফেল দিয়ে খাকি পোশাক পরে লেফট রাইট করে নাই, সেজন্য আমাদেরকে মাঝে মধ্যে এগুলো খেয়াল রাখতে হবে। বাট হি ওয়াজ এ ওয়ার ক্রিমিনাল, কারণ উনি ওনার এলাকায় মুক্তি বাহিনীকে যেগুলোকে পেয়েছেন, মুক্তি বাহিনী নট নেসেসারিলি উনি পিরোজপুরের মুক্তি বাহিনী যারা ওই এলাকা আশ্রয় নিয়েছেন নিয়ে গেছেন তাদের উনি জবাই করেছেন। কিন্তু এই ধরনের ওরা বলতে চায় এই ধরনের কোনো কিছু থাকলে তো বই কারা বলতেছে এই কথা? না না বই আমি আছে। জিজ্ঞেস করছি। বই আছে। বই তো আছে বলছে। বই আছে। ওরা বলে কোনো কিছুতেই উনি না, এগুলা নেই, আচ্ছা। এটা প্রোটেস্টই করেন, এটাই হ্যাঁ, বলেন। তো উনি তো ওই এলাকাগুলো প্রোটেস্ট করেন, উনি তো মামলা করার না উনি এগুলা নিয়ে কোনো কিছু বলেন না, না, উনি এগুলা উনি প্রয়োজনীয় মনে করেন দেলোয়ার উনি সাইদি, আমি মনে করি যে হি ইজ একটা, আমি মনে করি দেলোয়ার সাইদি কে আপনাকে অন্যভাবে জিনিসটা দেখতে হবে। উনি এত পলিটিক্যালি উনি ম্যাচিওর যে উনি শাহরিয়ার কবিরের এবং একাধিক জনের যে লেখা, জনগণকে একটা লেখা বেরিয়েছিল, সেগুলো উনি প্রোটেস্ট করেন। দ্যাট ইজ দ্য ম্যাচুরিটি অফ হিজ পলিটিক্যাল তার ক্যারিয়ার। শুধু তাই না, ওনাকে চ্যালেঞ্জ করছিল, উনি বলছিল যে উনি চ্যালেঞ্জ করছিল, চ্যালেঞ্জ গ্রহণ করছিল, দিয়া আপনার তো ভালো আমার যে হ্যাঁ আমি প্রমাণ করবো, উনি আর চুপচাপ রয়েছে সংসদ। আচ্ছা তাহলে এটার কি কোনো এই ধরনের কোনো কিছু এটা প্রমাণ করা যাবে না? হ্যাঁ অবশ্যই যাবে, অবশ্যই যাবে।